রমেনবাবু সকালবেলা তার বাগান থেকে বেগুন, টমেটো, বাঁধাকপি, ফুলকপি এবং ধনেপাতা নিয়ে পাশের গ্রামে বিক্রি করতে যাবেন বলে তৈরি হন। তখন তার স্ত্রী মালতী দেবী বলেন, শুনতে পাচ্ছ? তুমি পাশের গ্রামে যাচ্ছ যখন, তখন আমার বোনকে কিছুটা পালং শাক আর ধনেপাতা দিয়ে এসো। ও এই বছরে মনে হচ্ছে পালং শাক লাগায়নি। আচ্ছা ঠিক আছে, সে নয় ওখানে দিয়ে দেব। তবে তোমার বোন যে আগের বছরে মধু পাঠিয়েছিল, ওই মধু আছে না শেষ হয়ে গেছে? আমি বুঝতে পারছি তোমার মধু খাওয়ার শখ হয়েছে। ঠিক আছে, তুমি ওকে শাকসবজি দিয়ে এসো, আমি মধু পাঠানোর কথা বলে দেব। রমেনবাবু সবজির ঝুড়ি নিয়ে পাশের গ্রামে যান এবং মালতী দেবীর বোন সুধা দেবীকে ডেকে বলেন, এই নাও গো, তোমার দিদি তোমার জন্য শাক, বাঁধাকপি, ধনেপাতা পাঠিয়েছে, আর সঙ্গে একটু মধু শিশিও পাঠিয়েছে। জামাইবাবু, আমি 10 দিন আগে থেকেই ভাবছি আপনার জন্য মধু পাঠাবো, কিন্তু একটুকু সময় করতে পারিনি গো। আগের বারে আমাদের ডালে খুব বড় একটা মৌচাক হয়েছিল, সেখান থেকেই মধু ভাঙা হয়েছে। এই নিন, এইবারে মধুটা আগের বারের থেকে অনেক ভালো। হাতে মধু নিয়ে রমেনবাবু খুশি মনে তার ঝুড়িতে রেখে দেন। কিছুক্ষণের মধ্যেই গাছ থেকে কয়েকটা পরিবার নেমে আসে এবং রমেনবাবুর কাছ থেকে সবজি কেনা শুরু করে। গ্রামের মাঝে এই বিশাল একটি গাছের জঙ্গল। কথাই বলে এই গাছ নাকি 200 বছরের পুরনো। প্রায় 4 একর জায়গা জুড়ে এই গাছের বিস্তার এবং এই গাছে প্রায় 32টি পরিবার বাড়ি করে আছে। এই গ্রামে সব জাতীয় ধর্মের মানুষেরা খুব মিলেমিশে এবং বন্ধুত্বের সঙ্গে থাকে। আপনারা দেখে অবাক হচ্ছেন আর ভাবছেন যে এই রকম কি করে সম্ভব। আসলে ঘটনাটা 13 বছর আগেকার। এই গ্রামে প্রত্যেকটা বাড়ি মাটির দুর্বল বাড়ি ছিল। গ্রামবাসীরা খুব গরিব ছিল, তবে তারা খুবই সৎ ছিল। গ্রামের গাছপালা, পশু পাখি এসবকে তারা কখনোই অবহেলা অবজ্ঞা করত না। সবাই মিলে গাছ লাগাতো এবং গাছের যত্ন নিত। 200 বছর পুরনো এই বট গাছের তলায় সবাই সকাল বিকেল এসে বসতো এবং গল্পগুজব করে আড্ডা দিয়ে সময় কাটাতো। গ্রামের সাধারণ মানুষ, তাদের প্রত্যেক দিনকার জীবন খুব কষ্ট করেই কাটাতে হতো, কিন্তু তাদের মনে একটুকু হিংসা অশান্তি এ সমস্ত কিছু ছিল না। যেমন গ্রামের মুচি ম্যাথর, ঠিক তেমনই গ্রামের মোড়ল হরিনাথ বাবু। সবাই যেন একই সুতোতে বাঁধা। কি গো কামাল ভাই, তোমার ব্যবসা কেমন চলছে? বলি খদ্দের হচ্ছে তো? আর বলো না বাবু, বাজার খুবই মান্দা। ওই রকম দুবেলা খাওয়ার মতোই জুটছে। বাড়ির অবস্থা খুব একটা ভালো নেই। এবছর শুনছি তো আবার বৃষ্টিটাও খুব হবে, তাই নিয়ে চিন্তায় আছে। চিন্তা করে কি করবে বলো? যা হওয়ার তা উপরবেলার ইচ্ছাই হবে, তাই সবসময় তাকেই ডাকো। তার ইচ্ছা হলে সবকিছুই ভালো করে দেবে। এই নাও, তোমার বৌদি বৌমাদের জন্য আচার, চাল ভাজা পাঠিয়েছে। এই বলে হরিনাথ বাবু সেখান থেকে চলে যান এবং বাকি পরিবারের সঙ্গে দেখা করে কথা বলেন। এদিকে কামালের স্ত্রী রোজিনা, সে 5 মাসের গর্ভবতী ছিল। ঘরের বাইরে বেরিয়ে এসে বলি শোনো না, একবার মাধবী মাসির কাছে যাও না। ওনাকে বলবে আমার খুব পেট ব্যথা করছে, একবার যেন এসে দেখে যায়। কামাল ছুটে গ্রামের দাইমা মাধবী মাসিকে ডাকতে যায়। মাধবী মাসি এসে কিছু গাছগাছড়া দিয়ে রোজিনার পেট ব্যথা কমিয়ে দেন। এইবারে কিন্তু তোমাকে খুব সাবধানে থাকতে হবে রোজিনা। কামালকে বিকেলে বটতলায় পাঠিও, ওখান থেকে আমি কিছু শিকড় তুলে ওকে দেব। রোজ সেই শিকড় ভিজিয়ে জল খাবে। এভাবেই দিন কাটতে থাকে এবং বৈশাখ মাস এসে পড়ে। এক রাতে ঝড় বৃষ্টির তাণ্ডব শুরু হয়। প্রথমে ঝড়ে দুর্বল বাড়িগুলো সব ভেঙে যায় এবং টানা 5 দিনের বৃষ্টিতে গ্রামে বন্যা দেখা দেয়, যার ফলে সবারই ঘর বাড়ি একেবারে ধুয়ে চলে যায়। গ্রামের মানুষেরা সবাই দল বেঁধে গ্রামের মোড়ল হরিনাথ বাবুর কাছে যায়, কিন্তু দেখে যে হরিনাথ বাবুর বাড়িও ভেঙে চুরে একেকার। তারা সবাই মিলে আশ্রয়হীন হয়ে পড়ে। কি করবে না করবে এসব চিন্তা করতে করতে হঠাৎ হরিনাথ বাবু তাদেরকে বলেন, দেখো, ওসব নিয়ে তুমি চিন্তা করো না। পূর্ববেলা যখন আমাদের বিপদ দিয়েছে, তিনিই আমাদের রক্ষা করবে। কিন্তু বাবু, আমাদের ছোট ছোট ছেলে মেয়ে বউঝি, এদেরকে নিয়ে আমরা এখন কোথায় যাব বলো তো? গ্রামে তো চারিদিকে জল আর জল, থাকার তো আশ্রয় নেই। আশ্রয় নেই বললেই হলো? তোমরা সকলে আমার সঙ্গে চলো, আমরা সকলে মিলে পঞ্চায়েতে গিয়ে আশ্রয়ের জন্য আবেদন করব। আর শোনো, মেয়েরা, বাচ্চারা, বয়স্করা সব বটতলার গাছের তলায় যাও। ওই গাছের ডালপালাগুলো অনেক বড়। আপাতত ওখানে গিয়ে ওঠো, তারপর বাকিটা দেখা যাবে। ঠিক আছে বাবু, আমরা এগোচ্ছি, আপনারাও সাবধানে যাবেন।
গ্রামের 20-25 জন পুরুষ মানুষকে সঙ্গে নিয়ে মোড়ল মহাশয় সাহায্যের আবেদন করতে চলে যান। এদিকে মহিলারা, বয়স্করা এবং বাচ্চারা বটগাছে আশ্রয় নেয়। সবাই বড় বড় কলাপাতা কেটে মাথায় ঢেকে নেয় এবং গাছের ডালে গিয়ে বসে। প্রায় 6 ঘন্টা পেরিয়ে যায়, কিন্তু কারোর দেখা পাওয়া যায় না। মাসি, ওরা তো অনেকক্ষণ হলো গেছে গো, এখনো ফিরছে না কেন? তোমার কি মনে হয় পঞ্চায়েত বাবু আমাদেরকে সাহায্য করবেন? এতদিনে তো আমরা ওনার কাছে অনেকবারই গিয়েছিলাম, কলের জন্য, স্কুলের জন্য, হাসপাতালের জন্য, কিন্তু উনি প্রত্যেকবার আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন। কি করে বলি বলো তো মা, লোকটা খুব একটা সুবিধের নয়, সেটা আমিও জানি, কিন্তু গ্রামের এতজন মানুষ মিলে যখন গেছে তখন নিশ্চয়ই কোনোভাবে এতজনকে ফিরিয়ে দিতে পারবে না। সব থেকে বড় কথা হলো এবার মোড়ল বসাই নিজে গেছে, দেখবে কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। না গো মাসি, ব্যাপারটা অত সোজা নয়। আমাদের মোড়ল মশাই খুব সাদাসিধে মানুষ, ওই পঞ্চায়েতের প্রধান না খুব ঘোরেলো, এত সহজে আমাদেরকে সাহায্য করবে বলে মনে হয় না। এই পুরো এলাকায় সব থেকে বেশি গরিব আমরাই, তাই আমাদেরকে কেউ মানুষ বলে মনেই করে না। আমরা বাঁচি মরি, আমাদের ছেলে মেয়েরা খেতে পাক না পাক তাতে কারোর কিছু যায় আসে না গো। আমাদের সন্তানরা বড় হোক, ওরা শিক্ষা পাক, চিকিৎসা পাক, এটা কেউ চায় না। আচ্ছা, তোমরা এখন থেকে এভাবে এত ভেঙে পড়ছো কেন বলো তো? মনে সবসময় সাহস রাখো, আর অন্যদেরকেও সাহস দাও। আমরা এতগুলো পরিবার একসাথে আছি, আরে এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় বল। সবাই যখন একসঙ্গে আছি, কোনো না কোনো একটা পথ নিশ্চয়ই খুলে যাবে। কথাই বলে না, 10-এর লাঠি একেবারে বোঝা। হ্যাঁ গো মাসি, তুমি ঠিকই বলেছো, আমরা কখনোই এভাবে ভেঙে পড়বো না। আমরাই আমাদের সন্তানদেরকে, বয়স্ক মানুষদেরকে সাহস দেব, যা হবে সবাই মিলে সেটা সমাধান বের করব। এই তো, এই সাহসটাই তো চাই। মনে যদি সাহস থাকে তাহলে জীবনের কোনো বাধা বাধা বলে মনে হয় না। রচিনা, তোর গর্ভে সন্তান আছে, আর কিছুদিন পর সে পৃথিবীতে আসবে। তোকে তো অনেক সাহসী হতেই হবে বল। তাই নিজের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে এখন থেকে নিজেকে সেভাবে তৈরি কর। এরপর গ্রামের সমস্ত মেয়েরা মিলে একে অপরকে সান্ত্বনা দেয় এবং একে অপরের মনোবল বাড়ায়। শেষে অনেক অপেক্ষার পর ছেলেরা সবাই ফিরে আসে, কিন্তু সবারই মুখে নিরাশার চিহ্ন। সুধা দেবী তাদেরকে জিজ্ঞাসা করেন, কি গো, তোমাদের মুখ শুকনো কেন? তোমরা তো পঞ্চায়েত মহাশয়ের কাছে গিয়েছিলে সাহায্যের জন্য, কি বললেন? ওনারা সাহায্য দেবেন বলেছেন? না গো সুধা কাকিমা, কেউ আমাদের সাহায্য করেনি, বরং উল্টে আমাদের কথাই শোনেনি, আমাদের নিজেদের ব্যবস্থা নিজেদেরকেই করতে বললো। একথা শুনে সেখানে উপস্থিত সবার মন খুব খারাপ হয়ে যায়। তখন মাধবী দেবী সবাইকে শান্ত করে দিয়ে বলেন, আচ্ছা, তোমরা সবাই এত মন খারাপ করছো কেন বলো তো? তোমরা কি কেউ খারাপ অবস্থায় আছো? যেমন হোক, যতটুকু হোক, সবাই তো আশ্রয় পেয়েছো, এই নিয়ে কি সন্তুষ্ট থাকতে পারছো না? তুই কি বলতে চাইছিস কাকি? এখানে আমরা কিভাবে থাকবো? কিছু সময়ের জন্য গাছে থাকা ঠিক আছে, কিন্তু এটা কি সব সময়ের জন্য সম্ভব? কেন সম্ভব নয়? আমরা চেষ্টা করলে সবকিছুই সম্ভব হবে। আমি তো শুনেছি পাহাড়ি এলাকায় মানুষ গাছে বাড়ি বানায় এবং তারা তাদের গাছ বাড়িতেই থাকে। আমাদের এই বট গাছ 200 বছর পুরনো। এত বড় এলাকা জুড়ে এই গাছ রয়েছে, এর প্রত্যেকটা ডাল হচ্ছে লোহার থেকেও মজবুত। তাহলে কেন আমরা এখানে নিজেদের বাড়ি তৈরি করতে পারবো না বলো তো? তুমি ঠিকই বলেছো দিদি, আমরা যদি চাই তাহলে ছোট ছোট বাড়ি তৈরি করে এখানে অনায়াসে থাকতে পারি। সব থেকে বড় কথা হচ্ছে এই বটতলায় আমরা কি পাচ্ছি না বলতো? সামনে নদী আছে, নদীর জল, গাছের তলায় বসার জায়গা, বাচ্চাদের খেলার মাঠ, সবকিছুই তো আছে। সামনে জমিগুলোতে আমরা চাষবাস করতে পারি। আমরা সবাই মিলে একটা পরিবারের মতো করে থাকলে আর তো কোনো সমস্যাই হবে না গো। আমি তো সে কথাটাই বলছি। সব থেকে বড় কথা হলো আমাদের গ্রামের প্রায় প্রত্যেকটা পরিবারের 4 জন করে সদস্য, কারোর আবার 3 জন, কারোর 2 জন। তাই ছোট ছোট বাড়ি তৈরি করলে গাছের সেরকম সমস্যা হবে না, আর আমরা খুব ভালোভাবে এখানে সময় কাটাতে পারবো। বেশ, তো তোমরা যদি তাই চাও তাহলে সেটাই হবে। এমনিতেও আমাদের কোনো আপত্তি নেই। তোমরা দেখে নাও, যদি এখানে ভালোভাবে বসবাস করতে পারো তাহলে এর থেকে ভালো আর কিছুই হবে না। আচ্ছা, এখানে কয়েকজন কাঠের কাজ করে, সকলে মিলে দেখে নাও এখানে কিভাবে বাড়ি তৈরি করতে হবে, আর বাকিরাও তাদেরকে সাহায্য করবে। একে একে সব গ্রামবাসী এই আলোচনায় যোগদান করে এবং সবার মতামত হয় যে তারা গাছেই ছোট ছোট বাড়ি তৈরি করবে এবং সবাই মিলে গাছ বাড়িতে থাকবে। কাঠুরে, কাঠের মিস্ত্রি, রং মিস্ত্রি, বিভিন্ন পেশার মানুষজন মিলেমিশে একসাথে টানা 15 দিন পরিশ্রম করে এবং গাছের মধ্যে প্রত্যেকটা পরিবারের জন্য
একটি করে বাড়ি তৈরি করে। এই বাড়ি দেখে তারা নিজেরাই খুব খুশি হয় আর বলে, আমি তো বিশ্বাসই করতে পারছি না গাছের উপরে এত সুন্দর একটা বাড়ি হতে পারে। এবারে নিশ্চয়ই আমরা আরাম করে থাকতে পারবো। এরপর থেকে তোমাদের আর কোনো কষ্টও হবে না। তবে না তো কি, এখানের মতো পরিবেশ কি সারা গ্রামে আর একটাও আছে? আমরা সারা জীবন ধরে যেমন ভাবে গাছেদের উপকার নিয়ে এসেছি, তেমনি আমরা প্রতিজ্ঞা করছি যে আমরা আরো বেশি বেশি করে গাছ লাগাবো আর গাছের যত্ন নেব। সবাই মিলে শুনে নাও, তোমরা ভাগ ভাগ করে প্রত্যেক সপ্তাহে গাছ লাগাবে আর গাছের যত্ন নেবে। গ্রামবাসীরা গাছের উপকার নিত এবং সেই সঙ্গে সঙ্গে নিজেদের সাধ্যমতো সবটুকু দিয়েই গাছ বাঁচানোর চেষ্টা করত। কিছুদিন পর থেকে তারা নিজেদের মতো করে কাজকর্ম করা শুরু করে। কিছু পরিবার চাষবাসের কাজ করত, কিছুজন পশুপালন করত এবং পরিবারের কয়েকজন সদস্য খুব শিক্ষিত ছিল, সেজন্য তারা গ্রামের ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখাতো। সেখানে কিছুজন কবিরাজও ছিল, তারা চিকিৎসা করত। কয়েকদিন পর কিছু নিউজ রিপোর্টার তাদের সেই গাছবাড়ি দেখার জন্য আসে। তারা হরিনাথ বাবুকে বলে, দেখুন, আমরা আপনাদের গ্রামের মানুষদের গাছের বাড়ি দেখে আমরা খুব ইমপ্রেস হয়েছি। আমরা চাই এটা নিউজ কভার করে চারিদিকে ছড়িয়ে দিই। আপনারা এই গ্রামে কিন্তু খুব ফেমাস হয়ে যাবেন। আপনারা কিন্তু এর জন্য অনেক রকমের সাহায্যও পেতে পারেন। ক্ষমা করবেন, আমি আর আমাদের গ্রামের মানুষরা এসব কিছু আর চাই না। হ্যাঁ, একটা সময় আমরা অনেক অসহায় হয়ে পড়েছিলাম, অনেকজনের হাতে পায়েও ধরেছিলাম, কিন্তু কেউ আমাদের সাহায্য করতে এগিয়ে আসেনি। তবে এখন আমাদের সাহায্য না দিয়ে একা একা কিভাবে থাকতে হয় সেটা শিখে গেছি। এই গাছ আমাদেরকে অনেক কিছু দিয়েছে, আমরা গাছের কাছে খুবই কৃতজ্ঞ। আমরা খুব শান্তিতে আছি, আর দয়া করে আপনারা আমাদের শান্তি ভঙ্গ করবেন না। এভাবেই তারা সবাই একমত হয়ে এগিয়ে আসে এবং রিপোর্টারদেরকে সেখান থেকে বিদায় করে দেয়। এরপর থেকে আর কখনোই সেই গ্রামে কোনো রিপোর্টার যায়নি এবং গ্রামবাসীরা মনের আনন্দে সুখে শান্তিতে গাছবাড়িতে সংসার করতে থাকে। অম্রকুঞ্জ নামক গ্রামে গৌরী এবং সুভাষ নামের একটি দাম্পত্য খুবই সুখে শান্তিতে বসবাস করছিল। তাদের চিন্তা বলতে কিছুই ছিল না, কারণ তাদের একটি পোল্ট্রি ফার্ম ছিল আর তারা সেখানে ডিম ও মুরগির মাংস বিক্রি করে বেশ কিছু টাকা উপার্জন করত, আর তাই দিয়ে তারা আনন্দের সঙ্গেই বসবাস করছিল। এমনই একদিন সুভাষ ও গৌরী শহরের বাজারে ডিম বিক্রি করতে যাচ্ছিল এবং তারা তাদের সাইকেলে করেই সেগুলো নিয়ে যাচ্ছিল। তখন হঠাৎই তাদের সাইকেল পড়ে যায়, যার ফলে গৌরী বলে, এ বাবা, এই দেখো, এখানে 20টার মতো ডিম ভেঙে গেছে। এর আগের দিনও এরকম হয়েছিল। এখন প্রতিদিন এত করে ডিম ভাঙলে আমাদের তো লস হয়ে যাবে। হ্যাঁ গৌরী, সেটা তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু এখন কি বা করবো বলো? এতগুলো ডিম একই সঙ্গে সাইকেল করে নিয়ে গেলে সেগুলো তো ভাঙবেই, আর যেখানে শহরের রাস্তাটাও কম নয়। সুভাষের মুখে এরকম কথা শুনে গৌরী একটু চিন্তায় পড়ে যায় ও সে মনমরা করে বলে, হ্যাঁ তুমি ঠিকই বলছো, যদি আশপাশ থেকে কোনো একটা ভালো খরিদ্দার পেতাম তাহলে আমাদের এই লসটার হতো না, আর আমরা অনেক ভালো। যেটা দূরে দাঁড়িয়ে থাকা অরূপ দোকানদার সবই লক্ষ্য করছিল। এভাবেই তারা সেদিন শহরে ডিম বিক্রি করতে চলে যায়। পরের দিন, আরে আরে সামলে সামলে, এখন আমি না ধরলে কালকের মতো আবারও তোমার ডিমগুলো পড়ে গিয়ে ভেঙে যেত। হ্যাঁ সে আমি জানি বাবু, কিন্তু কি করব বলো, আমি একা এতগুলো ডিম কিভাবে সামলাবো? যেখানে গৌরী থাকলেও পড়ে গিয়ে আমার ডিম ভেঙে যায়। ওহ সুভাষ, সত্যি এটা দুঃখজনক, কিন্তু তুমি শহরে ডিম বিক্রি করতে যাও কেন? তা তুমি তো ডিমগুলো আমাকেও বিক্রি করতে পারো, তাই না? হ্যাঁ তাহলে তো ভালোই হয়, সেই শহরে নিয়ে যেতে যেতে আমার অনেক ডিম পড়ে গিয়ে নষ্ট হয়ে যায়। হ্যাঁ অরূপ বাবু, আমি রাজি আছি, তাহলে আমি কাল থেকেই তোমাকে সমস্ত ডিম দিয়ে যাব। অরূপ বাবুর প্রস্তাবে সুভাষ সেদিন খুবই খুশি হয়ে যায় ও পরের দিন থেকে অরূপ বাবু তার কথা মতোই সুভাষের কাছ থেকে বাজারের দামেই ডিম নিতে থাকে। এভাবেই বেশ কয়েকদিন কাটতে থাকে। এদিকে সুভাষের বেচা কেনা ভালোই হচ্ছিল, কিন্তু অরূপ বাবু খুবই চালাক প্রকৃতির লোক ছিল। তাই সে একদিন সুভাষকে বলে, এই যে সুভাষ, এখন আমি তোমার কাছ থেকে 7 টাকায় ডিম আর নিতে পারবো না, কারণ বাজারে ডিমের দাম কমে গিয়েছে। আমাকে তো কেউ কেউ 3 টাকাতেও ডিম দিতে চাইছে, কিন্তু তুমি আমার পরিচিত, তাই তোমার কাছ থেকে আমি কাল থেকে ওই দামেতেই ডিম নেব, বুঝেছো? কিন্তু অরূপ দা, কম দামে ডিম বিক্রি করলে তো আমাদের লস হয়ে যাবে। আরে বৌদি, তুমি বাজারের কিছুই জানো না।
এখন মুরগিদের কি যেন একটা রোগ দেখা দিয়েছে, যার জন্য সকলেই কম দামে ডিম ও মুরগি বিক্রি করে দিচ্ছে। কিন্তু দাদা, আমাদের মুরগি তো একেবারেই সুস্থ আছে, আমাদের মুরগিতে কোনোই দোষ নেই। আরে সেটা তুমি জানো আর আমি জানি, কিন্তু এখন অন্য লোকেদের কিভাবে বোঝাবো? যাকগে, 3 টাকায় যদি ডিম দিতে চাও তাহলে আমার কাছে এসো, আর না তো আমি অন্য জায়গা থেকে নিয়ে নিচ্ছি। অরূপ দোকানদার এভাবে বললে সুভাষ এবং গৌরী একটু চিন্তায় পড়ে যায়। তখন সুভাষ গৌরীকে বলে, এই যে গৌরী, একটু এদিকে আসো। বলছিলাম, এখন যদি অরূপদার কথা সত্যিই হয় তাহলে আমাদের আর কিছু করার নেই। আর তাছাড়া আমি এখন শহরে গিয়ে ডিম বিক্রি করতেও পারবো না, তার থেকে বরং আমাদের কাছে যা আছে সেটাই ভালো। এই বলে সুভাষ অরূপকে সমস্ত ডিম 3 টাকায় বিক্রি করে দেয়। আসলে সুভাষ এবং গৌরী খুবই বোকা ছিল, আর অরূপ সেটারই ফায়দা নিচ্ছিল। এভাবেই অরূপ তাদেরকে ঠকিয়ে কম দামে ডিম কিনে ভালোই লাভ করতে থাকে। এভাবেই কয়েকদিন চলতে থাকে। এমনই একদিন গৌরী মনমরা করে উঠানে বসেছিল। তখন প্রতিবেশী লতা দেবী সেখানে আসে এবং বলে, কি গো গৌরীদি, এভাবে মনমরা করে বসে আছো কেন? কিছু হয়েছে নাকি? কয়েকদিন হয়ে গেল, তুমি তো আমাদের বাড়িও আসছো না। গৌরী, সুভাষদার শরীর কেমন আছে গো? গৌরী, একটু এদিকে আসবে? আমার না খুব জোরে খিদে পেয়েছে, আর আমার ওষুধটাও শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ গো জানি, কিন্তু কি করব বলো, আমার কাছে যে একটাও টাকা নেই। এখন ললিতা দি এসেছে, আমি ললিতা দির সঙ্গে কথা বলছি। আর সুভাষদা কি বলছিল, সকাল থেকে তোমরা কিছু খাওনি? আর ললিতা দি, তোমাকে আর কি বলবো, তোমার দাদার শরীরটা না খুব একটা ভালো নয়, আর আমাদের পোল্ট্রির ব্যবসাও খুব একটা ভালো যাচ্ছে না, যার জন্য আমাদের সংসারে টানাপোড়েন চলছে। আজ তো সকাল থেকে আমরা দুজনে কিছু না খেয়েই আছি। আরে তুমি চিন্তা করো না, এই দেখো আমি আজকে এগরোল বানিয়েছিলাম, আর তোমাদের দুজনের জন্য 2টো নিয়ে এলাম। এখন তুমি আর দাদা এটাই খেয়ে নাও। ললিতা দি, এগরোল সেটা আবার কি গো? ওই কখনো তো এই নাম কোনোদিন শুনিনি। আরে খেয়ে দেখোই না, তারপর আমাকে বলবে, খুবই সুস্বাদু খেতে। এই বলে ললিতা দেবী গৌরীকে এগরোল 2টি দেয়। এরপর গৌরী এগরোল খেয়ে বলে, হ্যাঁ দিদি, সত্যি খুব সুস্বাদু খেতে। খেয়ে তো মনে হচ্ছে এটা ডিম দিয়ে তৈরি। এটা কিভাবে তৈরি গো? হ্যাঁ, এটা ডিম দিয়েই তৈরি। আর তুমি ডিমের ব্যবসা করো, তুমি জানো না ডিম দিয়ে কি কি তৈরি হয়? ডিম দিয়ে এগরোল, এগ চাউমিন, আরো কত কি তৈরি হয়। আর ওই অরূপ, ও তো তোমাদের কাছ থেকে কম দামে ডিম নিয়ে গিয়ে বেশি দামে এইসবই শহরে বিক্রি করে। দিদি, তুমি আমাকে এগরোল বানানো শেখাবে? তাহলে আমি আমাদের ডিম দিয়ে এগরোল বানিয়ে বিক্রি করব। তাতে যদি 2-1 পয়সা আসে সেটাই অনেক। আরে শেখাবো না কেন, আমি তোমার প্রতিবেশী, আর প্রতিবেশীর বিপদে আমরা সাথ দেবো না তো কে দেবে শুনি? এই বলে ললিতা দেবী গৌরীকে এগরোল বানানো শেখাতে থাকে। এমনই একদিন অরূপ দোকানদার ডিমের জন্য গৌরীর কাছে আসে। এই যে বৌদি, আমি 3 টাকাতেও তোমার কাছ থেকে ডিম নিতে পারবো না। এখন 2 টাকা করে ডিম দিলে তবেই নেব। আর তুমি বাজারের হাল অবশ্যই জানো। দাদা, আমাকে ক্ষমা করবেন, আমি 2 টাকায় এত কম দামে আপনাকে ডিম দিতে পারবো না। আপনি এখন আসতে পারেন। কি, তোর সাহস তো কম নয়? তুই মুখের উপরে আমাকে এভাবে অপমান করলি? তবে দাঁড়া, আমিও দেখছি তোর কাছ থেকে কে ডিম নিয়ে যায়, আর তোর ব্যবসা তুই কিভাবে চালাস। এই বলে অরূপ গৌরীকে ধমকি দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে গৌরী ললিতা দেবীর কাছ থেকে এগরোল বানানো শিখে ফেলে এবং সে একটি ভ্যানে করে ডিম এবং এগরোল বিক্রি করতে থাকে। গ্রামের 2-1 জন লোক ছাড়া সকলের কাছেই এগরোল এক নতুন মানের খাবার ছিল। বিশেষ করে বাচ্চাদের এগরোল খুবই পছন্দ হয়। এভাবেই গৌরীর বেচাকেনা বেশ ভালোই চলতে থাকে। এদিকে অরূপ মনে মনে বলে, এটা আবার কি করে হলো? এতদিন তো বেশ ভালোই ওদেরকে বোকা বানিয়ে আমি ডিম নিয়ে লাভ করছিলাম, এখন কি তাহলে এই বোকাগুলো চালাক হয়ে গেল নাকি? এই বলে অরূপ রাগান্বিত অবস্থায় বাজারে এসে উপস্থিত হয় এবং সকলকে বলে, এই তোমরা কেউ এই গৌরীর এগরোল বা ডিম দিয়ে তৈরি কিছুই খাবে না, কারণ এর মুরগি ডিম সবই অসুস্থ, আর আমি এর কাছ থেকে আগে ডিম নিতাম, আর এর মুরগি অসুস্থ হয়েছে জেনে এর কাছ থেকে ডিম নেওয়া বন্ধ করে দিয়েছি। এখন তোমরা যদি সুস্থ থাকতে চাও তাহলে এর কাছ থেকে কিছু খেও না, বুঝেছো? না না, আমার মুরগির কোনোই রোগ হয়নি, আমার মুরগি এবং ডিম দুটোই সুস্থ। অরূপদা মিথ্যা বলছে, আপনারা বিশ্বাস করুন। কি, আমি মিথ্যা বলছি নাকি? এখন তো দেখছি তোর সাহস কম নয়। এই শোন, আমার নামে এরকম করে বলার সাহস তোর কি করে হয়? আর এই যে আপনারা দেখুন, ও চুরি ধরা পড়ে গিয়েছে বলে ও আমার নামে মিথ্যে প্রচার করার চেষ্টা করছে। দোহাই আপনার অরূপদা,
এরকম মিথ্যা বদনাম দিয়ে আমার ব্যবসা খারাপ করবেন না। আমার সংসারের অবস্থা এখন খুবই খারাপ। দেখছেন তো সত্যিটা কেমন সামনে চলে আসলো। ওর এখন ডিমের ব্যবসা ভালো চলছিল না বলে ও অসুস্থ মুরগির ডিমগুলো দিয়ে এগরোল বানিয়ে আপনাদেরকে খাওয়াচ্ছে আর বিক্রি করে ভালোই লাভ তুলছিল। গৌরীর হাজার বলার পরও কেউই গৌরীর কোনো কথাই কর্ণপাত করে না এবং সেখান থেকে সকলেই চলে যেতে যায়। তখন ললিতা দেবী সেখানে আসে এবং বলে, এ কি, আপনারা এখান থেকে চলে যাচ্ছেন যে? আপনাদের কাছে কি অরূপের কথাটাই বড় হয়ে গেল? আপনাদের কোনো নিজস্ব মতামত বলে কিছুই নেই নাকি? কি করব শুনি? এখন নিজস্ব মতামত লাগিয়ে কি নিজেদের শরীরটা খারাপ করব নাকি? যদি সত্যি সত্যি অসুস্থ মুরগির ডিম আমাদেরকে খাইয়ে থাকে তখন কি হবে? আরে কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে সেটা তো প্রমাণ করা যেতেই পারে, তাই না? তাই জন্য আমি পশু পাখির ডাক্তারকে এখানে নিয়ে এসেছি। ডাক্তার বাবু, আপনি পরীক্ষা নিরীক্ষা করে দেখুন এই মুরগিগুলো সুস্থ না অসুস্থ। এই বলে ডাক্তার প্রত্যেকটা মুরগি এবং ডিম পরীক্ষা নিরীক্ষা করতে থাকে। সমস্ত কিছু পরীক্ষা করার পর ডাক্তারবাবু বলেন, তবে শুনুন, এই ফার্মের প্রত্যেকটা মুরগি সুস্থ ও স্বাভাবিক, কারোর কোনোই রোগ নেই। তা আপনারা নিশ্চিন্তে এই মুরগি ও মুরগির ডিম খেতে পারেন। এতে করে আপনাদের কোনোই অসুবিধা হবে না। ডাক্তারবাবুর মুখে এরকম কথা শুনে ললিতা দেবী তখন বলেন, কি এবারে প্রমাণ হলো তো যে গৌরীর ফার্মের সমস্ত ডিম খাদ্যযোগ্য? আসলে এই অরূপ কয়েকদিন থেকে আমাদেরকে বোকা বানিয়ে আমাদের কাছ থেকে কম দামে ডিম কিনতো। এখন এর চালাকি আমরা ধরে ফেলাই ওর আগের বয়সে এইসব করেছে। হ্যাঁ, আমাদেরকে ক্ষমা করে দাও গৌরীদি। আমরা অরূপদার কথা শুনে তোমার উপরে অনেক অন্যায় করে যাচ্ছিলাম, যেখানে অরূপদাই ঠকবাজ, আর আমরা সেটা অনেক পরে গিয়ে বুঝতে পেরেছি। গৌরীর কথা শুনে গ্রামের সকলেই অরূপের উপর খুবই ক্ষুব্ধ হয়ে যায় এবং অরূপকে এরকম জঘন্য অন্যায়ের কারণে পুলিশের হাতে তুলে দেয়। এদিকে গৌরীর এগরোল ব্যবসা বেশ ভালোই চলতে থাকে। এরপর সে শহরে একটি এগরোলের দোকান খুলে ফেলে। এভাবেই তার বেচা বিক্রি দিন দিন বাড়তেই থাকে, যার ফলে গৌরী এবং সুভাষের আবারও সুদিন ফিরে আসে এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।